নিউজ 18 বাংলায় স্বাগত। ঠিক সকাল 9টায় নজরে বাংলা নিয়ে আপনার সঙ্গে আমি অনিন্দিতা। পশ্চিমবঙ্গের দুর্গাপুজো ইউনেস্কোর তরফে হেরিটেজ তকমা পেয়েছে। এবার অভিযোগ উঠছে হেরিটেজ তকমা ভাড়িয়ে প্রতারণা করা হয়েছে। এমনটা অভিযোগ ইউনেস্কোর নামে জালিয়াতি ইন্দ্রনীল সেনের। ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। দুর্গাপুজোর হেরিটেজ তকমা ভাড়িয়ে প্রতারণা। কলকাতার একাধিক পুজো কমিটির সঙ্গে প্রতারণা। ঠিক কি অভিযোগ উঠছে, কি বিস্ফোরক অভিযোগ জানবো। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী কিভাবে কি অভিযোগ উঠে আসছে, কিভাবে প্রতারণা চক্র? দেখো অনিন্দিতা, এতদিন পর্যন্ত ত্রিপল চুরি, চাকরি চুরি এবং নানান দেখা যাচ্ছে যে দুর্গাপুজো যে হেরিটেজ তকমা পেয়েছিল 2021 সালের 15ই ডিসেম্বর। এবার সুদীপ্ত, তোমার অডিও তোমার ভয়েস খুব একটা ভালো শোনা যাচ্ছে না। যদি তুমি একটু স্থান পরিবর্তন করে কথা বলা সম্ভব হয় তোমার। আরো একবার দর্শকদের জানাই, ইউনেস্কোর নামে জালিয়াতি ইন্দ্রনীল সেনের। ইন্দ্রনীল সেন ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের। দুর্গাপুজোর হেরিটেজ তকমা ভাড়িয়ে প্রতারণা। কলকাতার একাধিক পুজো কমিটির সঙ্গে প্রতারণা। বিস্ফোরক অভিযোগ উঠে আসছে। ইউনেস্কোর নামে নাম ভাড়িয়ে জালিয়াতি। আমাদের সঙ্গে সুদীপ্ত রয়েছেন প্রতিনিধি। সুদীপ্ত, ঠিক কি অভিযোগ? দেখো, মারাত্মক অভিযোগ। এতদিন পর্যন্ত ত্রিপল চুরি এবং চাকরি চুরি দুর্নীতির অভিযোগ অভিযোগ উঠছে তা একেবারেই বিভৎস অভিযোগ যে হেরিটেজ তকমা দুর্গাপুজো যে হেরিটেজ তকমা পাই 2021 সালের 15ই ডিসেম্বর, সেই হেরিটেজ তকমা ভাঙিয়ে প্রতারণার অভিযোগ উঠছে ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দা সেনের নামে। মধুচন্দা সেনের যে একটি সংস্থা অর্থাৎ এনজিও মাস আর্ট সোসাইটি নামে রয়েছে, সেই এনজিও এই অভিযোগ মূলত এই ইউনেস্কোর তারা বলেন বিভিন্ন পুজো প্যান্ডেলকে, মোট 24টি পুজো প্যান্ডেলকে তারা এমন জানিয়েছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে অভিযোগ করছেন। তোমার অডিও স্পষ্ট নয়, তোমার সাথে আবারও কথা বলবো, তবে কি অভিযোগ একবার শোনা যাক। মূল অভিযোগ হচ্ছে ইউনেস্কোর নাম ইউজ করে ফ্রডলেন্স এগেইনস্ট ইউজিং ইউনেস্কো নেম অ্যান্ড লোগো ফর বাই মাস আর্ট in 2022, 23 and 24 that UNESCO is a partner with Mass Art, which is completely false. It's a fraudulent act done by this organization. এবং ইন্দোনেশিয়ান ফর্মার মিনিস্টার অফ ট্যুরিজম এবং কালচার, ওনার ওয়াইফের নামে যে অর্গানাইজেশনটা মাস আর্ট, উইচ ইজ শি হ্যাপেন্স টু বি দ্য প্রেসিডেন্ট অফ মাস আর্ট, মধুচন্দা সেন, ধ্রুবজ্যোতি বাসু আলাইস শুভ, হি ইজ দ্য সেক্রেটারি, সায়ন্তন মৈত্র মনে ভাইস প্রেসিডেন্ট, এরা ইউনেস্কোর নাম এবং লোগো ইউজ করে ফ্রডলেন্স করেছে। এই পরিপ্রেক্ষিতে ইউনেস্কো আমার সঙ্গে কথা হয়েছে এবং রিটেন দিয়েছে ইউনেস্কো দ্যাট দে হ্যাভ নট has no role in the selection of the 24 pandals nor any financial or commercial engagement with mass art, এবং এটা নিয়ে ওরা deeply concerned about the incident and ওরা ম্যাটারটা সিরিয়াসলি নিচ্ছে। এই ইমেল আমাকে ইউনেস্কো 18 সেপ্টেম্বর 2025 এবং আবার 8 অক্টোবর 2025 করেছে। গ্রেফতার সব্যসাচী দত্ত। তোলাবাজির অভিযোগে গ্রেফতার সব্যসাচী দত্ত। রাতে বাড়ি থেকে গ্রেফতার বিধাননগরের পুরো চেয়ারম্যানকে। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত, তাকে গ্রেফতার করা হয়েছে। সব্যসাচীকে গ্রেফতার করেছে বিধাননগর উত্তর থানার প্রাক্তন বিধায়ক। সব্যসাচীকে আজকেই কোর্টে পেশ। তোলাবাজির অভিযোগে গ্রেফতার বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। আজকেই কোর্টে পেশ। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। সান্নিক, কোন মামলায় তাকে গ্রেফতার, এবং তার সঙ্গে জানতে চাইবো যে কিভাবে পুলিশের জালে পাকড়াও হলেন তিনি। দেখো, 2018 সালের একটা পুরনো মামলা, যেখানে একজন ব্যবসায়ী মধুসূদন চক্রবর্তী নামে বিধাননগরের একজন ব্যবসায়ীর করা অভিযোগের ভিত্তিতেই বিধাননগরের প্রাক্তন মেয়র তথা বর্তমানে 31 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বিধাননগর পুর সংস্থার যিনি বর্তমান চেয়ারম্যান ছিলেন, সেই সব্যসাচী দত্তকে বিধাননগর উত্তর থানার পুলিশ গ্রেফতার করলো। যে বিষয়টা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে, 2018 সালের আগে তারকে রীতিমতো মানসিক নির্যাতন,
খুনের হুমকি, এই রকমভাবে তার কাছ থেকে 1,05,00,000 টাকা তোলা আদায় করেছিলেন এই সব্যসাচী দত্ত, তেমনটাই অভিযোগ লিখিতভাবে থানায় দায়ের করেছেন সেই ব্যবসায়ী। মধুসূদন চক্রবর্তীর করা পুরনো মামলার ভিত্তিতে পুলিশ সেই অর্থে কোনো ব্যবস্থা গ্রহণ সেই সময় করেনি। তবে গতকাল মধুসূদন চক্রবর্তী নিজে বিকেলবেলার পরে একবার থানায় এসেছিলেন। তিনি তার পুরনো অভিযোগের বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলেন এবং বেশ কিছু ডিজিটাল এভিডেন্স সেগুলো পুলিশের হাতে গতকাল তিনি তুলে দেন। পরবর্তীতে সেই তদন্তে শুরু করেই গতকাল যে ছবি আমরা দেখতে পেলাম, রাজারহাট থেকে তার একটি ফ্ল্যাট থেকে সব্যসাচী দত্তকে আটক করে থানাতে প্রথমে নিয়ে আসা হয়, তারপরে তাকে জিজ্ঞাসাবাদ চলে রাত পর্যন্ত এবং মধ্যরাতে সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হয় বিধাননগর উত্তর থানার তরফে। সব্যসাচী দত্ত তাকে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম মেডিকেল করতে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, তাকে যখন জিজ্ঞাসা করা হয় তিনি বললেন যে যা অভিযোগ আছে প্রমাণ করে দেখা, অর্থাৎ তিনি এখনো আত্মবিশ্বাসী দেখানোর চেষ্টা করছেন নিজেকে। তবে অবশ্যই সব্যসাচী দত্তের বিরুদ্ধে শুধুমাত্র একটি অভিযোগ নয়, একাধিক অভিযোগ বিধাননগরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন সময় সামনে এসেছে। মূলত এই তোলাবাজির অভিযোগ, বিভিন্ন জায়গায় ভয় দেখিয়ে টাকা নেয়ার অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সামনে এসেছে। তাই সব্যসাচী দত্তের গ্রেফতারি আদতে যেভাবে একের পর এক তৃণমূল কাউন্সিলর, তৃণমূল বিধায়ক তাদের এই তোলাবাজির যে ওভারঅল যে সিন্ডিকেট, সেই দিকেই যে এই ঘটনাকেও নির্দেশ করছে তা কিন্তু আলাদাভাবে বলে দেওয়ার অপেক্ষা রাখে না। এখন এটাই দেখার আজকে বিধাননগর উত্তর থানার পুলিশ তাকে যখন আদালতে পেশ করবে, সেক্ষেত্রে এই তদন্তের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের জন্য তাকে পুলিশ কাস্টাডিতে নেয়ার আবেদন তারা জানায় কিনা এবং এই ঘটনায় আদালতের কি পর্যবেক্ষণ, সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। একেবারেই সান্নিক, রাজ্যে পালা বদলের পর দেখা গেল একেবারে অ্যাকশন মোডে পুলিশ। গতকাল গ্রেফতার করা হয়েছে, তবে গতকাল সন্ধে যে এফআইআর দায়ের হয়েছে তারপরে কিন্তু তাকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজে তোলাবাজির প্রমাণ পাওয়া গিয়েছে, এমনটাই পুলিশ সূত্রে খবর। গতকাল সন্ধ্যেতেই সব্যসাচী রাজারহাটের আবাসনে হানা দেয় পুলিশ এবং তাকে গ্রেফতার করা হয়। কোনো মামলাই নয়, উনি নিজেই এখানে আসামি ছিলেন। দেখুন অভিযোগ তো 1 কোটি তো কম করেছে, 100 কোটি বলতে আরো বেশি, 100 কোটি বলতে পারে একটু যদি বিকেলে এফআইআর করা হয়েছে আর রাতেই গ্রেফতার সব্যসাচী দত্ত। গতকাল রাজারহাট নিউ টাউনের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে এফআইআর, খুনের হুমকি, তোলাবাজির অভিযোগ, সল্টলেকের ব্যবসায়ী 2018 সালে 1,05,00,000 টাকা তোলা আদায়ের অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি সান্নিক রয়েছেন প্রতিনিধি সান্নিক। রাজ্যে পালা বদলের পর দেখা যাচ্ছে একেবারে অ্যাকশন মোডে পুলিশ। গতকালই এফআইআর হলো আর গতকালই পাকড়া হয়ে গেলেন সব্যসাচী দত্ত, এবং আজ যখন তাকে মেডিকেল করতে নিয়ে যাওয়া হলো সেই সময় তার বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল আরো একবার জানবো। সব্যসাচী দত্ত তাকে সকালবেলা আজকে যখন বের করে বিধাননগর মহকুমা হাসপাতালে তাকে মেডিকেল করতে কিছুক্ষণ আগেই নিয়ে যাওয়া হলো এবং অল্প কিছুক্ষণের মধ্যে সেই মেডিকেল সম্পন্ন করে তাকে থানায় নিয়ে আসা হলো। এই পুরো সময়টা যতবার আমরা তার কাছে পৌঁছতে চেয়েছি তিনি একটা কথাই বলেছেন, যা অভিযোগ রয়েছে প্রমাণ করে দেখাক। এবং যে অভিযোগকারী, যার 2018 সালে তিনি যখন অভিযোগ করেছিলেন সেই সময় তিনি এর কোনো সুরাহা পাননি, তার কথা যখন জিজ্ঞাসা করা হয় তখন তার বক্তব্য সে নাকি আরও বড় অভিযুক্ত এই সমস্ত বিষয়। সুতরাং কাদা ছোড়াছড়ির পর্ব তো চলছে, কিন্তু অবশ্যই প্রশ্ন থাকবে সব্যসাচী দত্ত যিনি বিধাননগরের পুরসংস্থার চেয়ারম্যান হিসেবে ছিলেন, তার প্রভাব এতটাই ছিল কিনা যেখানে দাঁড়িয়ে 2018 সালের ঘটনা, তারপরে এতগুলো বছর কেটে গেল, তা সত্ত্বেও পুলিশকে ব্যবস্থা নিতে হলো এই পালা বদলের পরে, অর্থাৎ তৃণমূল জমানায় সেক্ষেত্রে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা গেল না। সেই প্রশ্ন কিন্তু অবশ্যই থাকবে। এবং ইতিমধ্যেই সিসি ক্যামেরা ফুটেজ এসেছে পুলিশ রাতে, যেখানে তোলাবাজির যে প্রমাণ তা পাওয়া গিয়েছে এমনটাই পুলিশ সূত্রে খবর। তারপরেও এতটা আত্মবিশ্বাসী কিভাবে সব্যসাচী?
সেই সবকিছুর উত্তরই অবশ্যই আদালতে গিয়েই মিলবে, কেননা আদালতে সব্যসাচী দত্তের তরফে আইনজীবী কি বলেন আদালতের সামনে দাঁড়িয়ে সেই দিকে আমাদের প্রত্যেকের নজর থাকবে। কিন্তু যেটা পুলিশ সূত্রে খবর উঠে আসছে, যে ব্যবসায়ী অভিযোগ করেছেন সেই ব্যবসায়ী, তার কাছ থেকে যে সময় এই টাকা আদায় করা হচ্ছিল, যে বিপুল অঙ্কের টাকার কথা বলা হচ্ছে 1,05,00,000 টাকা, সেই টাকা আদায়ের সময়ের সিসি ফুটেজ তিনি ইতিমধ্যেই পুলিশের হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ সেক্ষেত্রে একটা প্রপার ডিজিটাল এভিডেন্স নিয়ে একেবারে নিজেদের মাটি শক্ত করেই তদন্তে নেমেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাই এক্ষেত্রে সব্যসাচী দত্ত কতটা সুবিধে করতে পারবেন, আদতে তিনি যেভাবে আত্মবিশ্বাসী নিজেকে দেখানোর চেষ্টা করছেন, সেটা আদতে তিনি আইনি লড়াইয়ে তিনি ততটা আত্মবিশ্বাসী থাকতে পারবেন কিনা, সে সব কিছুর উত্তর সময় দেবে। তবে আপাতত সব্যসাচী দত্তকে আদালতে আজকেই পেশ করা হচ্ছে এবং তাকে পুলিশি তদন্তের জন্য তাকে কিন্তু পরবর্তীতে পুলিশ কাস্টাডিতে নিয়ে আরও এই বিষয়ে তদন্ত করে দেখতে চাইবে বিধাননগর উত্তর থানার পুলিশ। একেবারেই এর পরে কি হয় অবশ্যই সেদিকে নজর থাক। ধন্যবাদ শার্নি। মেসি অরূপ মিসিং, নিখোঁজ অরূপ বিশ্বাস। স্বরূপ তো জেলে, অরূপ কোথায়? অরূপকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অরূপের টাওয়ার লোকেশন পাচ্ছে না পুলিশ। মেসি কাণ্ডে তার হাজিরা দেওয়ার কথা ছিল, তিনি হাজিরা দেননি। তিনি আদালতে গিয়েছিলেন রক্ষা কবচ চাইতে, রক্ষা কবচ মেলেনি। রক্ষা কবচ চেয়েও পেলেন না অরূপ, আর তারপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? এখন তাকেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ, তার টাওয়ার লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। ইনি কোথায় গেলেন, এনাকে খুঁজতে যেতে হবে এবং খুঁজে পাওয়া যাবে। বিশ্বাস ব্রাদার্সের যে অন্যায় এতদিন ধরে চলেছে, বিচার হতেই হবে। বিশেষ করে চলচ্চিত্র শিল্পের, বাংলা চলচ্চিত্র শিল্পের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পূরণ করতে গেলে এখন অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। একটা যেন একটা অদ্ভুত নোংরা জায়গা চলচ্চিত্রের আঙিনাকে বানিয়ে তোলা হয়েছিল, তার থেকে মুক্তি লাভ করলো এই সরকার আসার পরে। টাওয়ার লোকেশন না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই, কোথাও না কোথাও লোকেশন থাকবেই এবং ওনাকেও ডকে উঠতে হবে, আইনের সামনে আসতে হবে। আজ ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব সিআইডির। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাকে তলব করা হয়েছে, তবে তিনি দুবার হাজিরা এড়িয়েছেন। গতকালও তিনি ভবানী ভবনে হাজিরা দেননি। গতকাল তিনি দিল্লিতে ছিলেন, সে কারণে তিনি গতকাল হাজিরা দেননি এবং এর আগেও সিআইডি দফতরে হাজিরা এড়িয়েছেন অভিষেক। আগে অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছেন। মোট দুবার তিনি হাজিরা এড়িয়েছেন, আর আজকে তাকে আবারও তলব করা হয়েছে। এবার দেখার তিনি আজকের এই তলবে হাজিরা দেন কিনা। আমরা দেখেছিলাম তৃণমূল জমানায় ভুয়ো জব কার্ড নিয়ে ভুরি ভুরি অভিযোগ সামনে এসেছে। এবার রাজ্যে পালা বদল হয়েছে। এদিকে আজ থেকে ব্লকে ব্লকে শুরু হচ্ছে 100 দিনের কাজ। এবার সেই জব কার্ড জালিয়াতি রুখতে কড়া প্রশাসন, ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সোমরাজ রয়েছেন প্রতিনিধি। সোমরাজ, জব কার্ড জালিয়াতি রুখতে কড়া প্রশাসন, কি পদক্ষেপ করা হচ্ছে, কি নির্দেশ দেওয়া হয়েছে? আজ থেকে শুরু হচ্ছে ব্লকে ব্লকে 100 দিনের কাজ, আর সেই 100 দিনের কাজ নিয়ে এবার কড়া নির্দেশিকা জারি করলো রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। তুমি দেখেছো যে খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 100 দিনের কাজ নিয়ে পূর্বতন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন। ভুয়ো জব কার্ড ব্যবহার থেকে শুরু করে 100 দিনের কাজে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিল। তুমি জানো যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সম্প্রতি সচিবদের বৈঠকে 100 দিনের কাজে তৃণমূল কংগ্রেস সরকারের সময় কিভাবে দুর্নীতি হয়েছিল তার অভিযোগ তুলে সরব হয়েছিল। কিন্তু এবারে 100 দিনের কাজে কোনো দুর্নীতি বা অভিযোগ উঠবে না, সে বিষয়ে স্পষ্ট নির্দেশ তিনি দিয়েছেন। আর এবার তাকে মাথায় রেখে এবার 100 দিনের কাজে যারা জব কার্ড হোল্ডার তাদের ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হলো। ইতিমধ্যেই রাজ্যের সব জেলাকে এই নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর। মূলত এই 100 দিনের কাজে
বাইরে যারা জব কার্ড হোল্ডাররা কাজ করবেন তাদের উপস্থিতি নথিভুক্ত করতে একটি নির্দিষ্ট অ্যাপ তৈরি করা হয়েছে। সেই অ্যাপের মাধ্যমে ফেস অথেন্টিকেশন করা হবে যারা জব কার্ড হোল্ডার রয়েছেন। শুধু তাই নয়, 24 ঘন্টা আগে থেকেই এই ফেস অথেন্টিকেশন বাধ্যতামূলক করা হবে। তারা এই ফেস অথেন্টিকেশনে কাজ করবেন যেগুলো মূলত কমিউনিটি প্রকল্প, অর্থাৎ প্রচুর জব কার্ড হোল্ডার একসঙ্গে কাজ করবেন সেই সবের ক্ষেত্রে সুপারভাইজাররা, আর যেগুলো ইন্ডিভিজুয়ালি বেনিফিশিয়ারি স্কিম বলা হয় তার ক্ষেত্রে গ্রাম রোজগার সহায়ক যারা রয়েছেন তারা এই উপস্থিতি নেবেন। অর্থাৎ কোনোভাবেই যাতে ভুয়ো জব কার্ড হোল্ডাররা এই 100 দিনের কাজের সুযোগ না পায় এবং 100 দিনের কাজ যাতে স্বচ্ছতার সঙ্গে হয় সেই কারণেই পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে এই নির্দেশিকা বিভিন্ন জেলাগুলিকে পাঠানো হয়েছে এবং এই নির্দেশিকা আজ থেকেই কার্যকর হবে। কারণ তুমি জানো আজ থেকেই 100 দিনের কাজ যা জুলাই মাস থেকে 125 দিনের কাজ আকারে শুরু হবে। ধন্যবাদ সোমরাজ। আজ থেকেই রাজ্যে 100 দিনের কাজ, আজ থেকে ফের শুরু 100 দিনের কাজ। 100 দিনের কাজ বেড়ে 125 দিন। 1 জুলাই থেকেই রাজ্যে 125 দিনের কাজ। গ্রামীণ কর্মসংস্থানে বড় ভরসা 125 দিনের কাজ। দিল্লিতে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর বৈঠক। গ্রামীণ কর্মসংস্থানে 700 কোটি টাকা কেন্দ্রের। देखिए 700 करोड़ रुपए से ज्यादा की राशि इसी माह के लिए मैं आपको सामने मंत्री जी बैठे हैं दिलीप का, उनको भेंट कर रहा हूँ ताकि इस महीने तत्काल सैंक्शन लेटर दिया प्रधानमंत्री ग्राम सड़क योजना में 2 फेज में 1000 करोड़ के आसपास, कुछ ही कम 1000 करोड़। और इस महीने लास्ट डेट है हमारा मनरेगा का, उसका बाद नया स्कीम आ रहा है ग्रामीण रोजगार क्षेत्र में, उसके ऊपर भी इस महीने में काम करने के लिए 700 करोड़ से ज़्यादा उन्होंने आज सैंक्शन लेटर दिया और रुपया ट्रांसफर भी हो जाएगा। जिस तरीके से पिछले सरकार भ्रष्टाचार किया है, सरकार का रुपया को इधर उधर किया है और किसान विरोधी जो सरकार था, जिस तरीके से किसान के ऊपर अत्याचार हुआ, प्रधानमंत्री फसल बीमा योजना से लेकर प्रधानमंत्री सिंचाई योजना से लेकर कैसे हम लोग बंगाल के किसान का साथ खड़ा रहे, वो भी रोड में माननीय मंत्री जी ने बता दिया। आने वाला 20 जून वो स्टेटहुड डे है, उस दिन जैसे प्रधानमंत्री जा रहा है वहाँ पीएम किसान सम्मान निधि का रुपया, पूरा देश का रुपया वहाँ से ट्रांसफर होगा। ये बहुत खुशखबरी है, अच्छा समाचार है बंगाल के लिए। যে যে প্রকল্পগুলো কেন্দ্র সরকার দিচ্ছেন কিছু তো এখানে বন্ধ আছে বা চালু করাই হয়নি, বন্ধ হয়ে গেছে, সেগুলোকে চালু করা। 100 দিনটা এখন 125 দিনের হয়ে গেছে। আমরা আগামী জুলাইয়ের 1 থেকে 125 দিনের জিরামজি শুরু হবে। কিন্তু আমরা আজ থেকে, আজকে বিকালে সন্ধ্যাবেলা ভার্চুয়াল মিটিং আছে দিল্লি থেকে, ঘোষণা হয়ে যাবে, ফান্ড এলট হয়ে যাবে। কাল থেকে আমরা সব জেলাতে নারেগার কাজ শুরু করছি 100 দিনেরটা কাল থেকে। আর 1 থেকে 125 দিনের শিফট হয়ে যাবে ওইটা জিরামজি জুলাই থেকে সারা দেশে হবে। হ্যাঁ, এখানে 100 দিনের কাজ শুরু হবে। কালকে আমি নিজে উদ্বোধন করব, সব জেলায় শুরু হয়ে যাবে, এটা হয়ে যাবে। শিউড়ির খবর দেখাই। শিউড়িতে কোমা পঞ্চায়েতে বড় ধাক্কা তৃণমূলের। পদত্যাগ করলেন পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ 7 জন এবং ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে সরব পঞ্চায়েত প্রধান। তিনি অভিযোগ করছেন যে ভোটে হারার পর টিএমসি কোনো যোগাযোগ রাখেনি। শিউড়িতে কোমা পঞ্চায়েতে বড় ধাক্কা তৃণমূলের। পদত্যাগ করলেন একসঙ্গে 7 জন। পঞ্চায়েত প্রধান, উপপ্রধান সহ 7 জন পদত্যাগ করেছেন। আর ইস্তফা দেওয়ার পরই দলের বিরুদ্ধে সরব হয়েছেন পঞ্চায়েত প্রধান। তিনি বলছেন যে ভোটে হারের পর টিএমসির শীর্ষ নেতৃত্ব কোনো যোগাযোগ রাখেনি তাদের সঙ্গে। আমাদের সঙ্গে সুপ্রতিম রয়েছেন প্রতিনিধি। সুপ্রতিম, কি কারণে পদত্যাগ করলেন তারা, এই বিষয়টা নিয়ে কি বলছেন?
পদত্যাগ করেছে সেটা হচ্ছে বীরভূমের এই সিউড়ির কোমা পঞ্চায়েত, যা সিউড়ি 2 নম্বর ব্লকের অন্তর্গত এবং সিউড়ি সাঁথিয়া বিধানসভা এলাকার অন্তর্গত। আর এই কোমা পঞ্চায়েতের 7 জন সদস্য, যারা তার মধ্যে প্রধান এবং উপপ্রধান রয়েছেন, মোট 7 জন সদস্য, তারা কিন্তু পদত্যাগ করেছেন সিউড়ি 2 নম্বর ব্লকের বিডিওর কাছে। আর কারণ স্বরূপ তারা যেটা জানিয়েছেন যে রেজাল্ট বেরোনোর পর কিন্তু দীর্ঘদিন কেটে গেছে, অথচ দলীয় নেতৃত্ব তাদের সঙ্গে কোনো যোগাযোগই করেনি এবং সেটার কারণ দেখেই কিন্তু তারা পদত্যাগ করেছেন এবং যারা জানিয়েছেন যে তারা কিভাবে কাজ করবেন বা কি করবেন কোনো কিছু তাদের কোনো নির্দিষ্ট গাইডেন্স নেই এবং এই কারণেই কিন্তু তারাই পদত্যাগ করেছে। ধন্যবাদ। রাজ্য সরকারের পালাবদলের পর থেকে আমাদের কোনো নেতা নেতৃত্ব আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি। উন্নয়নের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে প্রধান পদ থেকে ইস্তফা দিচ্ছি আমার শরীরে অসুস্থতা কারণের জন্য।